সিনথিয়া একবার নিজের ফোনের দিকে তাকালো, তারপর ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় লোক দুটোর পানে তাকালো। লোক দুটো কিছু একটা আঁচ করে কচু গাছের দিকে তাকালো। হু হু করে কেঁপে উঠল সিনথিয়ার আত্মা। ঘন হয়ে আসা শ্বাস আর আলো জ্বলে ওঠা হাতের ফোন নিয়ে নিজের মাথাটাও পানিতে ডুবিয়ে ফেলল সিনথিয়া। লোক দুটি চলে যাওয়ার পর সিনথিয়া ভেজা জবজবে কাপড় কাদামাটি মেখে অনেক রাস্তা পাড়ি দিয়ে একটা মসজিদের সামনে চলে আসে। সেখানকার কিছু মানুষের সহযোগিতায় একটা বোরখা নিয়ে রাত 10টা নাগাদ রিক্সা করে নিজের বাসায় ফেরে। 4 তলা পাড়ি দিয়ে 5 তলায় গিয়ে দেখে বাসার দরজা খোলা, সোফায় বসে আছে তার চাচি, ফুপি, কাজিন সহ আরো অনেকেই। সিনথিকে দেখে তার মা ফুপিয়ে কেঁদে ওঠে, দৌড়ে এসে জাপটে ধরে মেয়েকে। শরীর ভেজা কেন মা? কাদামাটি কোথা থেকে লাগলো? সোফা থেকে তার চাচি, ফুপি সবাই উঠে এলো। সবার মুখে একই কথা, সব ঠিক আছে তো সিনথি? সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ে। যা ভেবে এত চিন্তা করছে সেরকম কিছুই হয়নি, সেটি নিশ্চিত করে সে। কি কারণে এমন হলো এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে শুধু জানে এখন তার বিশ্রাম দরকার। সিনথিয়ার বাবা, চাচা, মামা সবাই মিলে হন্যে হয়ে তাকে খুঁজে গেছে এতক্ষণ। থানায় গিয়ে নিজের মেয়ের জন্য কোনো সাহায্য পাননি তিনি। হয়রানির শেষ প্রান্তে দম ফুরাবার মুহূর্তে বাসা থেকে তাকে জানানো হয় সিনথিয়া বাড়িতে ফিরেছে। পরে তারাও বাসায় ফেরেন। গোসল সেরে জামা পাল্টে সোজা বিছানায় চলে যায় সিনথিয়া। ব্যথায় টনটন করছে শরীর, মাথা ঝিমুনি আর ছুলে যাওয়া অংশের জ্বলুনিতে সে কাতর। বাইরে তার বাবার গলা শোনা যাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছেন আরিফ আহমেদ। কয়েকদিনে যা হয়েছে তা কেবলই দুর্ঘটনা বলে ধরে নিয়েছিলেন। প্রেম, ভালোবাসা এসব খুবই কমন। তাই মেয়ের ভুল সত্ত্বেও মেয়ের পাশে তিনি থেকেছেন। তবে আজ থানায় গিয়ে মেয়ের জন্য অপমানিত হতে হয়েছে তাকে। রিজভী শিকদার যা নয় তাই বলে অপমান করেছেন। আরিফ আহমেদ সব কথা খুলে বলে মেয়ের জন্য সাহায্য চাইলে তিনি সরাসরি নাকচ করে দেন। নাটকবাজি, বানানো মন গড়া গল্প, আবেগের গল্প শুনিয়ে তাকে ভেজানো সম্ভব নয়। এরপর যা নয় তাই করে অপমান করেন। আরিফ আহমেদের গলায় থানার কথাটা শুনে সিনথিয়া উঠে দাঁড়ায়, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকে। সিনথিয়ার মা গ্লাসে পানি এগিয়ে দিচ্ছেন আরিফ আহমেদের দিকে। ঘেমে নেমে তিনি একাকার। সিনথিয়ার মা ধীর গলায় বলেন, এসপিকে জানাতে পারতেন। আরিফ আহমেদ চোখ গরম করে তাকায়। একটু আগে হওয়া অপমানে তার কান দিয়ে এখনো ধোঁয়া উঠছে। তিনি গর্জন দিয়ে বলে উঠলেন, এসপি কি বাপ দাদার কেনা গোলাম? এসপির সাথে দেখা করতে চাইলেই দেখা হয়? অত সহজ? আমি কি তাই বলেছি? তোর কথাই তো তাই মনে হচ্ছে। সারাদিন এসপি তোদের মা মেয়ের প্যান প্যানেননি শোনার জন্য বসে থাকে, তাই না? বাচ্চাদের সামনে অন্তত তুই তুকারি করবেন না। তোর কাছে আমার শিখতে হবে? বলেই আরিফ আহমেদ সজোরে 5 আঙ্গুল বসিয়ে দেয় সানজিদা বেগমের গালে। তারপর গলা ফাটিয়ে বলেন, সারাদিন করিসটা কি? মেয়ে কোথায় কি করে দেখিস না? আর দুনিয়ার মানুষ নাই নাকি? বান্ধবীর জামাইয়ের সাথে কি, হ্যাঁ? বিয়েতে কি ও জামাই দেখেনি? ওর সাথে হাজার হাজার বছরের প্রেম থাকলেও এখন সে তো অন্যের বর। কি নির্লজ্জ মেয়ে আমার একেবারে! অন্যের বরের সাথে দেখা করে, তাও আবার শাড়ি পরে। ও তো নিজের জালে নিজেই ফেঁসে গেছে। মেয়ে সারাদিন থাকে তোর কাছে। মেয়েকে কি শিক্ষা দেশ? গণ্ড মূর্খ হচ্ছে দিন দিন। এসপি দয়া দেখিয়েছে বলে রক্ষা, না হলে 14 শিকেই ভরে রাখতো এতক্ষণে। তারপর গর্জে উঠে বললেন, অপদার্থটা কোথায়? খেয়েছে কিছু? কোনো দুর্নীতি না থাকলে এএসপি থেকে এসপি হতে সর্বনিম্ন সময় লাগে 8 বছর। বিসিএস দিয়ে প্রথমবারে টিকে যাওয়া এরফাদ সিনহা এএসপিতে যোগদান করেন। তিনি তার কর্মদক্ষতা, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করে উপর মহলের ডিআইজি থেকে আইজিপির মনে জায়গা করে নিয়ে নিজের প্রফেশনের পথ শিথিল করেছেন। এরপর সব সিনিয়রদের টেক্কা দিয়ে সবার সহযোগিতায় ও নিজের কর্মদক্ষতায় 8 বছরের আগেই নিজের যোগ্য স্থান দখল করে নিয়েছেন। এই মানুষটাকে টেক্কা দেওয়া তো সহজ কথা নয়। তবে রিজভী শিকদার যে এইবার অন্য চাল চালবেন।
যাতে করে সাপও মরে, লাঠিও না ভাঙে। ইরফাদ সিনহার অনুপস্থিতিতে রিজভী শিকদারের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলা করলো। জীবনে বহুবার বহুভাবে তিনি ইরফাদ সিনহার কাছে অপমানিত হয়েছেন, ছোট হয়েছেন। তিনি মনে মনে ভাবছেন, সুযোগ যখন যেচে এসে ধরা দিয়েছে, এই সুযোগে তো সে ছাড়বে না। বড় বড় কেস হলে হেডকোয়ার্টার থেকে ইরফাদ সিনহাকে পাঠানো হয়। তাই এমন কোনো কাজ তার হাতে আসেনি যাতে তিনি সুনাম অর্জন করতে পারেন। তবে যেসব কেস হাতে পেয়েছিলেন তার জন্য আরও নিজের পোস্টে অযোগ্য হিসাবে প্রমাণিত হয়েছেন। তবে ইরফাদ সিনহার অনুপস্থিতিতে আজ তার হাতে আসা কেসটির ক্রেডিট নিজের করে নেবেন তিনি, যাতে করে হেডলাইন জুড়ে তার নাম থাকে। ম্যাজিস্ট্রেটের একমাত্র ভাতিজা কয়েকদিন যাবৎ নিরুদ্দেশ। থানায় ইনফর্ম করলে এসপির সাহায্য ছাড়াই তদন্তের ভিত্তিতে মেইন কালপিটকে গ্রেফতার করেছেন রিজভী শিকদার। রাইহান রাফির বাড়ির লোকেদেরকে ডাকেন রিজভী শিকদার। তারপর সিনথিয়ার পুরো ঘটনা খুলে বললেন। তিনি জানান, বিনা ওয়ারেন্টে 57 ধারায় আমলি কেসের অনুযায়ী সিনথিয়াকে গ্রেপ্তার করার ক্ষমতা তার থাকলেও এসপির কারণে তিনি তা পারেন না। ইরফাদ সিনহা এই মেয়ের বিষয়ে ধামাচাপা দিয়ে রেখেছেন। তিনি আরও বলেন, শুনুন চৌধুরী সাহেব, আপনি হলেন ম্যাজিস্ট্রেটের ছোট ভাই। আপনার পাওয়ার কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের পক্ষে এসপিকে সামনাসামনি টেক্কা দেওয়া সম্ভব না। তাই একটা ভালো পরামর্শ দিচ্ছি। এই মেয়ের কোনো তথ্য উপর মহল জানে না, তারা সব এসপির ওপরে ফেলে রেখেছেন। কিন্তু মেয়ে যেহেতু আপনাদের পরিচিত, সকল তথ্যের উপরে ভিত্তি করে তাকে দোষী করে একটি এজাহার লিখুন। তার উপর ডিপেন্ড করে এফআইআর করে হবে এবং আপনার ভাইকে দিয়ে উপর মহলে চাপ দেন, যাতে করে যেন ইমার্জেন্সি ওয়ারেন্ট আসে মেয়েটিকে গ্রেপ্তার করার। আজকে এসপি অনুপস্থিত, আর তার অনুপস্থিতিতে কেসটার দায়িত্ব আমার। আমি তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তুলে আনব। এতে করে আপনারাও তাড়াতাড়ি ফাইসলা পাবেন, আমারও দোষ হবে না। আবার এসপি ইরফাদ সিনহা আইজিপি ম্যাজিস্ট্রেটের কথাও ফেলতে পারবেন না। সব নীরবে শুনে রাফির বাবা বলেন, সবই তো বুঝলাম, কিন্তু এখানে আপনার লাভ কি যে বলেন? আমার আবার কিসের লাভ? মানব সেবাই তো আমার পরম ধর্ম। তবে ধরেন একটু মিডিয়া ফিডিয়া হলো, ক্যামেরার সামনে পড়লাম, একটু আলোচনা হলো, কেসের ক্রেডিটটা পেলাম, এই আর কি। রিজভী শিকদারের দেওয়া প্ল্যান মোতাবেক কাজ শুরু হলো। তিনি শেষে শুধু বলেন, যা করবেন আজকের মধ্যেই, আর মিডিয়া ফিডিয়ার ব্যবস্থা করবেন, তাহলে কেসটি আরো শক্তপোক্ত হবে। আর শক্তপোক্ত কেস না হলে এসপি তুড়ি মেরে এই মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। জানালার পর্দা চুইয়ে আসছে বৃষ্টির ছেটা। ভোরবেলা থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি, থামার কোনো নামগন্ধ নেই। ইরফাত জানালার থাই গ্লাসটা চাপিয়ে দেয়, তারপর গোসল সেরে ইজি চেয়ারে আরাম করে বসেছে। সে জায়গায় সেই গতকাল গিয়েছিল। ওই জায়গায় নেটওয়ার্ক খুবই দুর্বল, বলতে গেলে নেটওয়ার্কের বাইরেই ছিল সে। আরেকটা ফোন তো বন্ধই, রাতে ফিরে চার্জে দেওয়া হয়েছে। কাল অনেক প্রেসারে যাওয়ায় রাতে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এক ঘুমে রাত পার হয়ে গেছে। সে এক হাতে জানালার পর্দা এক পাশে সরিয়ে থাইটা খুলে দিল, ইজি চেয়ারে আরাম করে বসলো, কফির মগে চুমুক দিয়ে ফোনটা স্ক্রল করতে থাকলো। ঠিক তখনই চোখ দুটো আটকে গেল একটা নিউজে। পুরো নিউজ ফিড জুড়ে একটাই নিউজ। ভিডিওর হেডলাইন চোখে পড়ল তার, প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকের অন্যত্র বিয়ে, আর অতঃপর প্রেমিককে অপহরণ করে এই 22 বছর বয়সী তরুণী। ভিডিওটা অন করে ইরফাদ সিনহা। শত শত মানুষের ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন, সাংবাদিক। তার মাঝে হাতকড়া পরে দাঁড়িয়ে আছে পাতলা গড়নের সিনথিয়া। উৎসুক জনতার উপচে পড়া ভিড়। কারণ একটাই, কি কারণে মেয়ে হয়ে একটি পুরুষকে গুম করে দিল? এই প্রশ্নে পুরো শহর যেন তোলপাড়। রাতের অন্ধকার, রাস্তায় ক্যামেরার ফোকাসে, চারিদিকে আলোয় আলোকিত। হাজার হাজার প্রশ্ন। কি করে করলো? রাইহান রাফি এখন কোথায়? সে বেঁচে আছে কিনা?
সেই প্রশ্নের সম্মুখে মেয়েটিকে শুকনো মুখে দুর্বল শরীরে নিস্তব্ধ নয়নে তাকিয়ে আছে, যেন পৃথিবীতে সে আর নেই। সবাইকে ঠেলে ঠুলে সরু রাস্তা বের করে দিচ্ছে কর্মরত পুলিশ সদস্য। মানুষের ফাঁক ফোকরে মেয়েটিকে বাহু ধরে বের করে আনছে মহিলা পুলিশ। আর সিনথিয়া তাদের সাথে তাল মিলিয়ে এলোমেলোভাবে হাঁটছে। চোখ দুটো রক্ত লাল, টকটকে রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে। নাকের ডগা, শরীরের রক্তকণা যেন নোনতা জল আকারে চোখ ফেটে ঠিকরে পড়ছে। এরকম অপ্রত্যাশিত, অকল্পনীয়, অসম্ভাব্য ঘটনার বাস্তব চিত্র নিজের চোখে দেখে সমুদ্রের উচ্ছ্বাসের মতো অসংখ্য প্রশ্ন তীব্র গতিতে মাথায় এসে বাড়ি খেল ইরফাদ সিনহার। সমগ্র দৃশ্য যেন পৌষ মাসের হাড় কাঁপানো হিম শীতল বাতাসের ন্যায় তাকে একবার মৃদু করে কাঁপিয়ে তুলল। পরেক্ষণেই আগুনের লাভার ন্যায় উত্তপ্ত হয়ে উঠল। হেডকোয়ার্টারের কেবিনে গম্ভীর হয়ে বসে আছে ইরফাদ। সাথে আছেন ডিআইজি প্রভাত রঞ্জন সরকার, থানার কয়েকজন এএসআই সহ রিজভী শিকদার। ইরফাদ কাজের বাইরে কথা খুব কম বলে, তবে আজ তাকে আরেকটু অন্যরকম লাগায়। প্রভাত রঞ্জন সরকার বলে, হোয়াট হ্যাপেন্ড মাই ডিয়ার? গতকালের নিউজ নিশ্চয় দেখেছো? এরপরও ইরফাদের কোনো নড়চড় নেই, মুখে কোনো কথাও নেই। প্রভাত রঞ্জন সরকার আবারও বলেন, কেসটা তো এক ধাপ এগিয়ে গেল, তুমি খুশি হওনি? টেবিলে হাতের উপরে ভর করে রাখা কপালটুকু থেকে হাত সরিয়ে নিল ইরফাদ। চোখ দুটি বন্ধ করে শরীর এলিয়ে দিল চেয়ারে। চেয়ারটা হালকা দুলিয়ে ক্ষীণ শ্বাস ছেড়ে শীতল গলায় বলল, কেসের দায়িত্বটা কার উপরে ছিল? অফকোর্স আই গিভ ইট টু ইউ মাই ডিয়ার। প্রভাত রঞ্জন সরকারের সুস্পষ্ট গলা। ইরফাদ সিনহার গলা আবারও হিম শীতল। ইরফাদ চোখ বন্ধ করেই ডিআইজিকে বলল, তাহলে আমাকে না জানিয়ে মেয়েটিকে গ্রেপ্তার কেন করা হলো? এছাড়া তো ওয়ে ছিল না ইরফাদ, সবকিছু ওপর থেকে নির্ধারণ করা হয়েছে। স্যাটিসফাইড আপনি? কি বলতে চাচ্ছ? মেয়েটিকে তুলে এনে লকআপে ভরে সবাই স্যাটিসফাইড কিনা? হোয়াই নট? আসামি গ্রেপ্তার, ভিকটিমকে যত তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো আমাদের জন্য তো ততই ভালো। আপনি কি করে শিওর হচ্ছেন স্যার মেয়েটি আসল আসামি? প্রুভ হয়নি হয়ে যাবে। রাইহান রাফির চাচা ম্যাজিস্ট্রেট আশিক চৌধুরী ভিকটিমের সাথে আসামি সিনথিয়ার প্রেমের বিষয়টি শিওর করেছেন। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবে জানার পর চৌধুরী বাড়ির বউ হিসাবে সিনথিয়াকে রিজেক্ট করা হয় এবং রাইহান রাফিকে অন্যত্র বিয়ে করানো হলে এই মেয়েটি তা সহ্য করতে পারে না। মেয়েটি এত সাংঘাতিক যে মিসেস রাফিকেও প্রতি রাতে কল দিয়ে হেনস্থা করেন এবং বিভিন্ন হুমকিও দিয়েছেন। মিসেস রাফির কল লিস্টের কপি পাঠানো হয়েছে এবং তিনি সশরীরে সাক্ষীও দিয়েছেন। অনিমা চৌধুরীর ভাষ্য মতে তাকে বিবাহের পর সিনথিয়া বিরক্ত করতেন, নানানভাবে ব্ল্যাকমেল করতেন। যেহেতু বিবাহ সম্পন্ন হয়ে গেছে সেহেতু আর কিছুই করার নেই। এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলতে রাইহান রাফি সেদিন আসামি সিনথিয়ার সাথে দেখা করার জন্য বের হয়েছিলেন, আর এটারই সুযোগ নিয়েছেন আসামি। কল লিস্ট সহ আরও কিছু প্রুফ দেওয়া হয়েছে। ইরফাদ সিনহা চোখ মুখ খিসে সিনেমাটিক গল্পটি গিলে নিলেন। ডিআইজি প্রভাত রঞ্জন সরকারের মুখে আবারও আসামি সিনথিয়া শুনে চটে গেলেন। গমগমে গলায় স্পষ্ট উত্তর দিলেন, আগে প্রমাণ হোক, তারপর আসামি বলবেন। যে মেয়ে হুমকি দিচ্ছে এটা জেনেও কেউ দেখা করতে যাবে, এই সিনেমাটিক গল্প শুনে কি প্রমাণ হয়ে যায় মেয়েটি আসামি? মেয়েটিকে রিমান্ডে নিলেই তো হয়ে গেল, বাকিটা গড়গড় করে বেরিয়ে আসবে। যা খুশি করুন। তুমি কি বলতে চাইছো মেয়েটি নির্দোষ? নো স্যার, তবে সত্য মিথ্যার যাচাই না করে গ্রেপ্তার করার পক্ষপাতিত্ব আমি নই। কিন্তু রাফির পরিবার থেকে কেস করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট দ্বারা ইমার্জেন্সি ওয়ারেন্ট পাঠানো হয়েছে। কিছুই করার ছিল না। রাফি ও সিনথিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে চুল পরিমাণও তাদের দুই পরিবার জানতো না। তাহলে এই তথ্য তাদের কাছে কি করে গেল স্যার? তুমি কি বলতে চাইছো? আপনি যেটা ভাবছেন ওটাই, কিন্তু থানা থেকে এসব কে বলবে? ওই প্রুফ যদি থাকতো তাহলে ইরফাদ কি এখনো বসে আছে? ইরফাদ সিনহার গলায় কি যেন একটা ছিল, কিসের আভাস দিলেন তিনি? এমন কথায় রিজভী শিকদার নড়ে চড়ে বসলেন।
ইরফাদ সিনহার সুস্পষ্ট গলা। এগেইন সরি স্যার, কেসটা আমি আর নিতে পারছি না। ইরফাদের এমন সিদ্ধান্তে রিজভী শিকদার যেন এবার খুশিই হলেন। এটাই কি চেয়েছিলেন তিনি? অন্ধের চোখে শেষ পট্টি খুলে তিনি তো এটাই দেখতে চান। পুরো ট্রিটমেন্ট তার হাতেই হয়েছে। তবে প্রভাত রঞ্জন সরকারের নাকচ করা গলা। ইম্পসিবল। তুমি না করলে কে করবে? আমার অনুপস্থিতিতে যে কাজটা এগিয়ে রেখেছেন তিনিই ভালো পারবেন আশা করি। প্রভাত রঞ্জন সরকার ইরফাদকে ভালোভাবেই চেনেন। সে যদি একবার বেঁকে বসে তাহলে সে কাজ তাকে দিয়ে কেউই করাতে পারবে না। প্রয়োজনে সে জব ছেড়ে দিবে। ঘটনার জটিল মোড় দেখে তিনি বলেন, না করছো কেন? যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না সে কাজ হাতে কেন নেব আমি? মেয়েটি নির্দোষ হলে অবশ্যই সেটি জানানো হবে। পরিষ্কার এক গ্লাস স্বচ্ছ জলকে নর্দমার জলে মিশিয়ে যখন ভাববেন কাজটা ঠিক হয়নি, তখন কি ওই জল আবারও গ্লাসে আগের ন্যায় তুলে এনে পান করবেন আপনি? কিসের সাথে কি তুলনা করছো? এটাই আমাদের সমাজ ব্যবস্থা স্যার। জেল খাটিয়ে আপনি যখন ওই মেয়েকে নির্দোষ বলে ছেড়ে দেবেন, সবাই হয়তো সামনে আহারে বলবে, কিন্তু মন থেকে তাকে কেউই আর কাছে টানবে না। এই আধুনিক যুগে তুমি এইসব নিয়ে ভাবো? হোয়াই নট? ধরে নিন বিশাল জনসভায় আপনি স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। আপনার একটি সুন্দর সাবলীল কথায় সকলে একজোটে উপহাসের হাসি দিল আর হাসতেই থাকলো। আপনি 100% কনফিডেন্ট আপনি ভুল বলেননি, কিন্তু সকলের একজোটে হাসি দেখে আপনার কনফিডেন্ট লেভেল জিরোতে নেমে আসবে স্যার। অ্যাম আই রাইট? কথার মাঝে পজ দিলেন ইরফাদ সিনহা। তারপর বললেন, যদি পাবলিক একজোট হয়ে আপনার মতো ডিআইজির কনফিডেন্স জিরোতে নিয়ে আসতে পারে, তাহলে সাধারণ একটি মেয়েটি এবং মেয়েটির পরিবারের কি হতে পারে? সমালোচনায় কান দেওয়া উচিত নয় ইরফাদ। সমালোচনা করতে ইতিবাচক ও নেতিবাচক আলোচনাকেই বোঝায়, কিন্তু মেয়েটির সাথে যেটা হবে তা হলো শুধুই নেতিবাচক আলোচনা। কিছু মানুষকে অ্যাভয়েড করা যায়, পুরো দেশের মানুষকে না। আমরা সবাই জানি 10-এর লাঠি 1-এর বোঝা। যা হবার তা তো হয়েই গেছে। এখন কি করব বলো? যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না সেই কাজ আমি করব না, ব্যাস। আমি যাচ্ছি। কিন্তু ইরফাদ বাবা শোনো, কাজটা ঠিকঠাক করতে না পারলে পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হবে। তো আমার কি? পুলিশ কি আমি একা? পুরো দেশে কি আর কেউ নেই? কাম ডাউন মাই সান, কাম ডাউন। রাগের মাথায় কোনো ডিসিশন নিও না। টেক ইওর টাইম। আপনার কি মনে হয় না ভেবে ডিসিশন নিয়েছি আমি? এই কেসের কোনো ক্লু নেই। কিডন্যাপ নাকি অন্য কিছু? রাইহান রাফি কোথায়, বেঁচে আছে কিনা, এই সব কেবলই প্রশ্ন। এর কোনোটির উত্তর আমার কাছে নেই। সিনথিয়া শুধুমাত্র মাধ্যম। রাফির সম্পর্কে সত্য তথ্য শুধু তার মাধ্যমেই আসতে পারে, ওই জন্য তাকে হাতে রাখা। মেয়েটি অনেক আতঙ্ক হয়েছিল, আপনি জানেন। তাকে নর্মালাইজ করার জন্য আমার নিজের ফর্মের বাইরে যেতে হয়েছে। কত শত কথা খরচ করতে হয়েছে যাতে করে রাফির সম্পর্কে আরো গভীরে তথ্য জানতে পারি। আপনারা কি মনে করেন রিমান্ডে নিলাম, দুটো লাঠির বাড়ি দিলাম আর সত্য বেরিয়ে আসলো? কিছু সময় মানুষের আবেগের সাথে মিশে তার ভেতরের কথাগুলো বের করতে হয় স্যার, তবেই না সমস্যার দোরগোড়ায় পৌঁছানো যায়। ওই জন্যই তো তোমাকে কাজটা দিয়ে আমি নিশ্চিন্ত থাকি। আমি জানি তুমিই পারবে। সরি স্যার, আমি আসছি। বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো ইরফাদ। আগুনে ঝলসানো চোখে রিজভী শিকদারের দিকে তাকালো, যেন চোখ দিয়েই ভস্মীভূত করে দিবে তাকে। তার চোখেই যেন মনের কথাটা প্রকাশ পেল। আই উইল কিল ইউ রিজভী শিকদার। একবার শুধু প্রমাণ হোক। তারপর লম্বা লম্বা পা ফেলে বাইরে চলে গেল। রিজভী শিকদারও তখনও ভাবছে কি ছিল ইরফাদ সিনহার ওই অগ্নিশিখার চোখে। বস্তিতে পাওয়া লাশের আপডেট এসেছে। ছেলেটিকে বিষ খাইয়ে মারা হয়েছে এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে যাতে করে কেউ না চেনে। নিখোঁজ সকল ব্যক্তিদের পরিবারকে ডিএনএ টেস্ট করার জন্য ডাকা হয়েছে। লাশটা নিখোঁজ করার জনের মধ্যে কারোরই হতে পারে। এর মধ্যে ইরফাদ সিনহার অ্যাসিস্ট্যান্ট জানালেন,
একজন তার সাথে গতকাল থেকে দেখা করতে চাইছেন। তিনি দেখা করবেন কিনা। ইরফাদ সিনহা তাকে ভেতরে নিয়ে আসতে বলেন। মিনিট দুয়েক পর একজন বয়স্ক লোক ভেতরে প্রবেশ করলেন, বসলেন মুখোমুখি। ইরফাদ সিনহা খুব স্বাভাবিক সুমিষ্ট গলায় বলেন, আসসালামু আলাইকুম চাচা। বৃদ্ধ লোকটি উত্তর নিলেন, তবে তাকে অপ্রস্তুত দেখে ইরফাদ সিনহা আরেকটু নরম গলায় বলেন, ভয় নেই চাচা, নির্ভয়ে বলুন। আসলে বাবা, বস্তিতে যে লাশটা পাইছেন ওইটা আমার পোলার। আপনার ছেলে কি নিখোঁজ? থানায় ডায়েরি করেছিলেন? না বাবা, আমি ওকে খুন করেছি। বৃদ্ধের কথায় ইরফাদের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। মনে মনে ভাবল, কি বলে, পাগল নাকি? কিন্তু মুখে কোনো কথা বলল না। বৃদ্ধ লোকটি আবারও তড়িঘড়ি করে বললেন, সব কমো বাবা, শুধু আমার একটা আবদার আছে, ওইটুকুন রাখবেন দয়া করে। ইরফাদ কিছু বলে ওঠার আগেই বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে ইরফাদের বলিষ্ঠ হাত তার হাতের মুঠোয় পুরে ফেললেন। অনিমা এসেছে কারাগারে সিনথিয়ার সাথে দেখা করতে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে, মাঝখানে লোহার গারদ। অনিমার টলমল চোখের প্রথম কথা, তুই এমন করতে পারলি সিনু? অনিমার বলা অবিশ্বাসের প্রথম তীরটা বুকে এসে বিঁধল সিনথিয়ার। দিয়াশলাইটের কাঠির ঘর্ষণে জ্বলে ওঠা আগুনের মতো বুকটা ধক করে জ্বলে উঠল। সে তো ভেবেছিল তার প্রাণপ্রিয় বন্ধু তাকে অন্তত সত্য মিথ্যা জিজ্ঞাসা করবে, কিন্তু তা না করে সোজাসুজি অপরাধীর কাঠগড়ায় তাকে দাঁড় করালো। এত হিংসা তোর মনে ছিল? এমন কথায় সিনথিয়া কামানের গুলি খাওয়ার মতো করে টাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে গেল। এমন দিনে কেন আসলো তার জীবনে? এমন ভাবনার মাঝে অনিমা বলল, মেরে ফেলেছিস? এইবার সিনথিয়া নিজের শরীরের ভার আর টানতে পারল না। সিনথিয়া 1 পা 2 পা করে দেওয়ালে ঠেকে গেল। এসব প্রশ্নের উত্তর তার কাছে নেই। নিজের শরীরের ভার পায়ের উপরে না রাখতে পেরে সে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। অনিমার বলা এক একটা কথা যেন এক একটা বুলেট। ইরফাদ সিনহা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, বলুন, কি আবদার? আমারে ফাঁসি দেওয়ানোর আগে আমার পোলার দাফন করার সুযোগ কইরা দিবেন। পোলাটা বাচ্চা থাকতে মেলা জ্বালাইছে স্যার, তাই ভাতের সাথে বিষ খাইয়া মাইরা ফালাইছি। তারপর কেউ জানি চিনবার না পারে, তাই ইট দিয়া মুখ ছেচ্ছা দিছি। এরপর ময়লার স্তূপে ফালাইয়া আইছিলাম, ভাবছিলাম ময়রা ফালাইয়া বাচ্চা যামো, কিন্তু পোলার ময়লার মধ্যে ঘুমাইতাছে, আমি ঘুমাইতাছি আরামের বিছানায়। বাপ হইয়া তো আমি মাইনা নিবার পারতাছি না স্যার। ইরফাদ এমন অদ্ভুত ঘটনা শুনে পজ দিলেন। খানিকটা সময় পর বলেন, এসব কেন করলেন? আমার পোলা জোয়া খেলতো স্যার, টাকা দিয়ে নেশাপাতি করত। জোয়া খেলা ঋণ হইতো, তখন নেশা করবার পারত না, আর তখন চুরিও করত। পাড়ার লোক আমারে খবর দিত, তর পোলা চুরি কইরা ধরা পড়ছে অমুকের বাড়িতে, মারতাছে, ছাড়া দেয়। এই রকম দুঃখের চেয়ে বড় দুঃখ দুনিয়াতে আর আছে? আগে আগে সহ্য করবার না পাইরা মানুষের হাতে পাইয়ে ধইরা পোলারে ছাড়াইয়া নিয়ে আসছি। পরে বোঝাইছি, কিন্তু পোলা তো বাপের দুঃখ বোঝে নাই, এগুলো ছাড়বার পারে নাই। যখন শুনতাম আমার পোলারে ধইরা মানুষে বাইন্ধা রাখছে, মারতাছে, বিশ্বাস করেন মনে হইতো বলি ওরে ছাইরা দিয়া আমারে মারেন। বাপের চোখের সামনে পোলারে মানুষে বাইন্ধা রাইখা মারে, এর থেকে কষ্ট পৃথিবীতে মনে হয় দুইটা নাই। ওই জন্যই আমার পোলা আমি মাইরা ফালাইছি, আর তো কেউ মারবার পারবো না। এই হৃদয় বিদারক কথা শোনার পর এই বাবা নামক জীবন্ত লাশকে কত ধারায় শাস্তির আওতায় আনবে, কোন শাস্তি পাওয়া প্রাপ্য তার, ভাবছে ইরফাদ। বৃদ্ধের চোখ দুটো শুকিয়ে যাওয়া নদীর ন্যায়। লোকটি থেমে গিয়ে আবারও বলেন, একসময় অতিষ্ঠ হইয়া রাগে দুঃখে মাইরা ফালাইছি, লাশ ফালাইয়া দিয়া আইছিলাম ময়লার ভিতরে, ভাবছিলাম কেউ জানবো না, আমি শান্তির ঘুম ঘুমাবো, কিন্তু আমার ঘুমাবার পারি নাই। পরে অনেকবার ওইখানে গেছি, ভাবছি তুইলা আয়না ঘরের মধ্যে কবর দিয়া বাপ বেটা এক লগে ঘুমামো। পরে শুনলাম লাশ পুলিশ লইয়া গেছে,
পরে খুঁজতে খুঁজতে এইখানে আইছি। আমি আমার দোষ স্বীকার করছি স্যার, আমারে ফাঁসি দেন, খালি তার আগে পোলারারে শান্তি মতো ঘুমাবার ব্যবস্থা কইরা দেন স্যার, দাফনের ব্যবস্থা করেন। ও কোনো দিন শান্তি পায় নাই স্যার। শেষের কথাগুলো যেন কিছু একটা মেশানো ছিল। এক বাবার করুণ আহাজারি যেন হৃদয়টাকে নাড়া দিয়ে তুলল ইরফাদ সিনহার। বিকালের শেষ ভাগে ইরফাদ একটু ফ্রি হলো। অফিসের জন্য ব্যবহৃত ফোনটা সবসময় সচল থাকে, আর তার পার্সোনাল ফোনের নাম্বারটা সকল রিলেটিভসকে দেওয়া। সেখানে অসংখ্য ফোন আসে, অসংখ্য মেসেজ আসে। সময়ের অভাবে কখনো দেখা হয়ে ওঠে না, অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ওপেনও করা হয় না। সেদিনের আসা কল সে ভুলে গেছে। কত মানুষই তো ফোন দেয়, সময়ের অভাবে কলটা ব্যাক করা হয়ে ওঠে না। তবে আজ ফোনটা অন করেই একটি মেসেজ চোখে পড়ল তার। আমি মরে গেলাম ইরফাদ সাহেব। এই কথার পরে প্রথমেই সকালে দেখা ঘটনাটা মনে পড়ল তার। কয় তারিখের মেসেজ তা দেখা হলো না। সে ভাবল, মেয়েটি কি ওই সময়ে বাঁচার জন্য তার কাছে আকুতি প্রকাশ করেছে? কিন্তু সে তো মেসেজই দেখেনি। তার কি একবার যাওয়া উচিত? তার কি মেয়েটিকে সাহায্য করা উচিত? 2 মিনিট বসে কারাগারের দিকে গেল ইরফাদ। গারদের ওপরে শক্ত মেঝেতে হাঁটুতে মুখ গুজে আছে সিনথিয়া। লম্বা চুলগুলো বাঁধন মুক্ত হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। ইরফাদ হালকা করে গলা খাকারি দিল। মেয়েটির কোনো নড়চড় হলো না। ইরফাদ শীতল কণ্ঠে ডাকলো, সিনথিয়া। হিম শীতল মিষ্টি স্বরটি দেওয়ালে এসে যেন বাড়ি খেল। তারপর প্রতিধ্বনিত হতে থাকলো, সিনথিয়া, থিয়া থিয়া। সিনথিয়া মুখ তুলে তাকালো। গারদের ওপারে দাঁড়িয়ে থাকে মানুষটাকে চোখ মেলে দেখলো সিনথিয়া। টানা টানা মায়াবী চোখ দুটো, বিষণ্ণতা আর অসহায়ত্বের প্রতিচ্ছবি। এক দৃষ্টিতে স্মৃতিহারা মানুষের ন্যায় তাকে স্মৃতিচারণ করতে না পেরে যেন এক দৃষ্টিতে চেয়ে আসে। সেটি বুঝতে পেরে ইরফাদ আরেকবার ডাকলো, এই সিনথিয়া, শোনো। মেয়েটির চোখে ইরফাদের অস্তিত্ব যেন এইবার ধরা দিল। মাঝ সমুদ্রে হাবুডুবু খেয়ে ঘন হয়ে আসা শ্বাস যখন খড়কুটোর সন্ধান পেয়ে স্বস্তিতে হাঁপ ছাড়ে, তারপর প্রাণপণে ছুটে এসে জাপটে ধরে সেই খড়কুটোকে, সেই রকম করেই যেন ছুটে এলো সিনথিয়া। তারপর 2 হাত খামছে ধরল লোহার গারদ। 2 চোখে রক্ত ছলকে উঠল। বাঁশির মতো সরু নাকের ডগা লাল হয়ে উঠেছে ক্রমেই। ঘটে যাওয়া অসম্ভাব্য অনিশ্চিত ঘটনার বাস্তবায়ন তার ভেতরে যে ব্যথার পাহাড় গড়েছে, তার চোখ ফেটে রক্ত আকারে বের হতে চাইছে। এত সময়ে জমিয়ে রাখা যন্ত্রণার চিহ্ন ফুটে উঠেছে ছোট ছোট বিন্দু আকারে থুতনির ভাঁজে ভাঁজে। চোখের জলের বাঁধ দিয়ে আটকে রাখতে গিয়ে কেঁপে কেঁপে উঠছে অধর যুগল। বাঁধ ভাঙা নদীর জলের ন্যায় চোখের স্বচ্ছ জল মুহূর্তে গড়িয়ে পড়ল। মেয়েটিকে গ্রেপ্তারের পর স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন তো এভাবে কাঁদেনি। তবে তার চোখ দুটো অবলীলায় বলে দিচ্ছে, এই একটা সুযোগের অপেক্ষায় ছিল এতক্ষণ। ইরফাদ যেন পুরো সিনথিয়াকে এক চোটে পড়ে নিল। মেয়েটির শেষ ভরসা হিসাবে তার প্রতীক্ষায় সময় গুনছে, অথচ সে কিনা বলে এলো এই কাজ নিয়ে সে কাজ করবে না। চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে প্রভাত রঞ্জন সরকার। এই কাজ রিজভী শিকদারকে দিলে সমাধান যে হবে না তা তিনি ভালো করেই জানেন। আর একবার না করে দিয়ে ইরফাদ যে কখনোই এই কাজ করবে না তাও সে ভালো মতোই জানেন। কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। অশ্রুসিক্ত নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিনথিয়া। তার চোখের জলে ভিজে যাচ্ছে গলায় পেঁচানো ওড়নার ওপরের অংশ। পলক ফেলার আগেই চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। এই অবস্থা দেখে দায়িত্বরত মহিলাকে তালা খুলে দিতে বলল ইরফাদ। তারপর তার কেবিনে নিয়ে যেতে বলল। ফেরার সময় ডিআইজির ফোনে ফোন দিল ইরফাদ। কেসটা আমি দেখব, তবে নেক্সট যেন এর মধ্যে আগাছা না আসে। ডিআইজির উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দিল ইরফাদ। এমন অসম্ভব কথা শুনে প্রভাত রঞ্জন নিজেই যেন হতভম্ব হলেন। এই প্রথম তিনি ইরফাদের মতো পরিবর্তন হতে দেখলেন। তবে মনে মনে খুবই খুশি হলেন। ইরফাদ সিনথিয়াকে সামনের চেয়ারে বসতে বলল। তারপর বলল,
রাফি সম্পর্কে যা জানো নিজে থেকেই বলবে, এত প্রশ্ন যেন না করতে হয়। সিনথিয়া মাথা নাড়ায় কিন্তু মুখে কিছুই বলে না, মাথা নিচু করে থাকে। তার দৃষ্টি আকর্ষণের জন্য ইরফাত বলিষ্ঠ হাতে হালকা করে চাপ্পড় দেয় টেবিলে। সিনথিয়া নড়ে চড়ে বসে, তারপর ধীর গলায় বলে, কি বলবো? আমি বলে দিব? পিনপতন নীরবতা। ইরফাত বুঝে নেয় এই মেয়ের সাথে নিজে থেকে কথা না বললে দিন গড়িয়ে রাত হবে, তবুও কথা বের হবে না। তার কাছে এত সময় নেই। উপায়ান্তর না দেখে নিজেই বলল, রাফি জবলেস ছিল জানো এটা? হুম, ইনভেস্টিগেশনে জানা গেছে ওর ব্যাংক লোন নেওয়া আছে। ইটস এ বিগ অ্যামাউন্ট, ইউ নো। সিনথিয়া চুপ করে থাকে। উত্তর না পেয়ে ইরফাত বলে, ইয়েস আর নো? নো। ইরফাত জিজ্ঞাসা করে, বাজে কোনো নেশা ছিল? সিনথিয়া চোখ নামিয়ে নেয় পুনরায়, ধীর গলায় উত্তর দেয়, শুনিনি কখনো। নেশা বা অন্য কিছু? না। ওনার সাথে তোমার পরিচয়? একটা ফ্রেন্ডের মাধ্যমে। ডিটেলস বলো নিজে থেকে। ও আমাদের কলেজে আসতো, ওর ছোট বোনকে কলেজে দিতে আসতো, ওখান থেকেই পরিচয়। তারপর ধীরে ধীরে। রাইহান রাফির কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে তোমার? না, পার্সোনাল বিষয় শেয়ার ওর পছন্দ ছিল না। এমন কোনো কিছুই কি নেই তাকে সন্দেহ করার মতো? না, তবে কয়েকদিন ধরে একটা কথা মনে হচ্ছে। একটা মেয়ে ছিল, অনেক আগে মেসেঞ্জারে নক করেছিল। মেয়েটি বলেছিল আমার সাথে কথা আছে, কিন্তু আমার পাসওয়ার্ড রাফির কাছে ছিল। তাই রাফি মেসেজ দেখেই তাকে ব্লক করে দেয় এবং আমাকে বলে মেয়েটি খারাপ, অন্য আইডি থেকে নক দিলে যেন তাকে জানাই এবং কথা না বলি। তারপর তারপর আর কথা বলিনি। মেয়েটির নাম মনে নেই, তবে আইডিতে ব্ল্যাক লিস্টে, আমার ব্লক লিস্টে থাকতে পারে। পাসওয়ার্ড? ইরফাদের বলা পাসওয়ার্ডের শব্দে খানিকটা যেন অবাক হয় সিনথিয়া। এখন তাকে পাসওয়ার্ডও দিতে হবে? প্রাইভেসি ব্রেক করতে হবে। ওইখানে আর কিছু না থাকুক, রাফির সঙ্গে বলা কনভারসেশন তো আছেই, কিছু ছবিও আছে। ইরফাদ আবারও বলে, পাসওয়ার্ড? একই শব্দ পুনরায় জোরালোভাবে উচ্চারিত হওয়ায় সিনথিয়া মৃদু কেঁপে ওঠে। সে পাসওয়ার্ড দেওয়া আছে, সেটি বা মুখে কি করে বলবে? সিনথিয়া বলে, লিখে দেই বা টাইপ করে দেই? ও হ্যালো, এত ভাবার কিছু নেই, কাজ শেষে লগ আউট করে দিব। সিনথিয়া নড়ে চড়ে বসল। কি ছিল ইরফাদ সিনহার কথার মধ্যে? এমন তো সে ভাবেনি। তার মতো তুচ্ছ সিনথিয়ার আইডিতে নজর দেওয়ার সময় একজন এসপির আছে নাকি? সিনথিয়া এক চোটে পাসওয়ার্ড বলল, লাভ ইউ রাফি। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেয় ইরফাদ, বাম হাতে হাফ ফোল্ড করে নেয় ল্যাপটপ। এক পলক তাকায় সিনথিয়ার দিকে। নিজেকে চিড়িয়াখানার বাদর বলে মনে হচ্ছে সিনথিয়ার। ইরফাদের তাচ্ছিল্যের চাহনিতে চোখ সরিয়ে নেয় সিনথিয়া। ইরফাদ তাচ্ছিল্যের স্বরে বলে, শখ মেটেনি? ইরফাদের এই কথা শুনে এক ঝাঁক মৌমাছির চাক ভেঙে এসে যেন সিনথিয়ার মাথায় এক নাগাড়ে কামড়াতে থাকে। এমন লজ্জার মুখোমুখি তাকে হতে হলো। সিনথিয়া মাথা নুইয়ে ফেলল। এই জন্যই বলতে চাচ্ছিল না সে। লজ্জার থেকেও নিজেকে ছোট লাগছে এখন। কি ভাবছে মানুষটা, যার জন্য জীবনের এত অধপতন, আত্মসম্মান, মান সম্মান সব শেষ, সেই নাম দিয়েই পাসওয়ার্ড? সি সি সি। ওইদিকে ইরফাদ ব্লক লিস্টে চেক করলো। সিনথিয়া তার মধ্যের কয়েকটা আইডি থেকে বৃষ্টি ভেজা মন আইডিটি দেখলো। ইরফাদ ব্লক ছাড়িয়ে একটা টেক্সট করলো, এসপি সিনহা বলছি, মেসেজটি দেখা মাত্রই আপনি থানায় দেখা করবেন। এরপর ইরফাদ সিনথিয়ার আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করলো। তারপর সিনথিয়াকে বলল, এরপর ফার্স্ট সেন্টেন্স দিয়ে লগইন দিবে, শুধু রাফি ওয়ার্ডটা রিমুভ করে দিয়েছি। পাসওয়ার্ড চেঞ্জ করার কথা শুনে সিনথিয়া অবাক হয়ে চেয়ে রইল। তার কাছে না শুনেই পাসওয়ার্ড চেঞ্জ করলো? আইডির মালিক 2 ঘন্টার মধ্যেই থানায় হাজির হলো। এরপরে কথোপকথন, হু ইজ রাইহান রাফি? ডু ইউ নো মিস বৃষ্টি? ইয়া, আই নো অ্যাবাউট হিম, বাট হোয়াই? পুরো গল্পটা যথাসম্ভব সংক্ষেপে বলো ইরফাদ। সবশেষে রাফির সম্পর্কে বলো। তিনি বিয়ে করেছেন,
বিষয়টি হাইডও করে রেখেছেন। নিখোঁজের আগে সিনথিয়ার সাথে দেখাও করেছেন। এ কথা শুনে বৃষ্টি যেন খানিকটা অবাক হলো। ও বিয়ে করেছে নাকি ফেঁসে গিয়েছে? ও করবে বিয়ে? ও তো মেয়েবাজ। রাইহান রাফির সাথে শুধু আমার সম্পর্ক ছিল এমন নয়, অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক ছিল। ও একটা ফ্রড। আগের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর আমার সাথে রিলেশন হয়, আবার আমার সাথে ব্রেকআপের পর সিনথিয়ার সাথে সম্পর্ক হয়। এভাবে চলে আসছে। অনেক মেয়ের জীবন সে নষ্ট করেছে। আমার সাথে ব্রেকআপের পর সেগুলো জানতে পেরেছি। তখন আর কিছু করার নেই। তবে সিনথিয়া মেয়েটার ব্যাপারে আমি জানতে পেরেছিলাম, তাই ভেবেছিলাম বড় বোন হিসাবে অ্যালার্ট করতে। রাফি অনেক জেদি। ও ছিনিয়ে আনা জিনিস খুবই পছন্দ করে, তৃপ্তি পায়। আমার যখন এঙ্গেজমেন্ট হয় তারপরে আমার সাথে ওর পরিচয়। আমি তো আগের এঙ্গেজমেন্ট ভেঙে ওর সাথে জড়িয়ে পড়েছিলাম। ওর জন্যে নিজের কেরিয়ার, ফিউচার সব নষ্ট করেছি। প্রত্যেকটা মেয়ের জীবন ও এইভাবেই নষ্ট করেছে। আপনি কোনো স্টেপ নেননি? স্যার, ডোন্ট মাইন্ড। জোর করে ইন্টিমেন্ট হলে তাকে রেপ বলা হয়, কিন্তু কেউ যদি ভালোবাসার জালে পা দিয়ে স্বেচ্ছায় ইন্টিমেন্ট হয়, তাহলে কি তার রেপ হয়? আমরা প্রত্যেকটা মেয়েই একই কাজ করেছি, তাই ওর বিরুদ্ধে কি স্টেপ নিব? থানায় এসে কি বলবো? দোষ তো আর ওর একার না, আমরাও তো দোষী। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলল, তারপর আবারও বলল, তবে একটা কথা কি, যদি রাফি কোনো মেয়ের দিকে নজর দেয় তাহলে ছলে বলে কৌশলে শেষ অবধি বিছানায় আনে। তবে সে জোর করে কিছুই করবে না, এটা শিওর। যা হবে দুজনের সম্মতিতেই হবে। শেষের কথাগুলোতে ইরফাদের চোয়াল শক্ত হয়ে ওঠে, মুষ্টি হয়ে আসে বলিষ্ঠ হাতের আঙ্গুল, চোখের শিরাগুলো লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষতে পিষতে অস্পষ্ট আওয়াজ করে বলে, স্ক্রাউন্ডেল। বৃষ্টি চলে যাওয়ার পর সিনথিয়াকে আবারও কেবিনে ডাকা হয়। সিনথিয়া বসে সামনের চেয়ারে, ইরফাদের শরীর হিম করা গলা। হ্যাভ ইউ গট ইন্টিমেন্ট উইথ রাফি? আচমকা এমন একটা প্রশ্নে ভড়কে গেল সিনথিয়া। এমন আপত্তিকর একটা প্রশ্নের সাথে সে পরিচয় নয়। অন্য পুরুষের সাথে এইসব আলোচনা তার কাছে তো ভীষণ লজ্জার, আপত্তিকর। কেসের সাথে এসবের কি সম্পর্ক? সে যেন ভাষা হারিয়ে ফেলল। এরপর যদি তাকে প্রশ্ন করে তার সাথে আর কি কি হয়েছে, কি উত্তর দিবে সে? ইরফাত বরফের মতো ঠান্ডা গলা, আই সে, হ্যাভ ইউ গট ইন্টিমেন্ট উইথ হিম? সিনথিয়া চুপচাপ মাথা নিচু করে রইল। তার জীবনে আর কি কি দেখা বাকি আছে, আর কত কিছুর সম্মুখীন হবে সে, আর কত লজ্জা পেতে হবে, আর কত সহ্য করতে হবে তাকে। তার তো আর সহ্য হয় না। আর কত খেসারত দেবে সে? মুখটা ছোট হয়ে আসে তার। কিভাবে কি বলবে সে? তবুও জড়িয়ে আসা গলাটা ছিঁড়ে ছিঁড়ে বলল, ও তো ভদ্র সভ্য ছিল, ও আমাকে ভালোবাসতো। এমন কিছুই ও করবে না যাতে করে আমার সম্মানহানি। বাকিটা আর বলা হলো না। ইরফাদের ঝাঁঝালো গলা, ভালোবাসার এই নমুনা? আই সে ইউ হ্যাভ গট ইন্টিমেট উইথ হিম, ইয়েস অর নো? সিনথিয়া ইরফাদের দিকে তাকালো। ইরফাদের মুখভঙ্গি বদলে গেছে, বদলে গেছে তার গলার স্বর। তার সাথে বলা ক্ষণিকের নরম গলাটা কেবলই একটা মুখোশ। এই যে রাগী, ফুলে কেঁপে ওঠা, গরম চোখের মানুষটাই যে আসল, সে কেন বারবার ভুলে যায়? এসপি কি রাফিকে নিয়েই সাফাই শোনার জন্যই বসে আছে? রাফি তার চোখে কেমন, তা কি সে জানতে চেয়েছে? তাহলে এই বিশ্বাসঘাতক মানুষটার সাফাই কেন করছে সে? সিনথিয়া নিজের বেহায়া মনকে দুই চাপ্পড় বসিয়ে উত্তর দিল, না, এসব কোনোদিন হয়নি। ইরফাদের পাল্টা প্রশ্ন, ডিড ইউ টাচ ইউ? এই ভয়টাই তো সে পেয়েছিল। এই মুহূর্তে কি বলবে সে? যদি বলে টাচ করেনি কখনো, কিন্তু সেইটা তো মিথ্যা হবে। আর যদি সত্যি বলে, তাহলে যদি প্রশ্ন করে কি কি করেছ, তাহলে কি বলবে সে? রাফি তাকে চুমু খেয়েছিল, এমন কথা বলার আগে সে মরে যাবে, তবুও বলতে পারবে না। ইরফাদ সিনহা আবারও বলল, ইয়েস অর নো। এবারের গলার স্বরটা যেন কাচের মতো সোজা গিয়ে দেওয়ালে লাগলো, তারপর ভেঙে চুরচুর করে মেঝেতে পড়ল।
গলার টোন শুনে ভড়কে গেল সিনথিয়া। দমটা যেন ফাঁসির দড়িতে আটকে গেল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হঠাৎই এসব কেন জিজ্ঞাসা করছেন তিনি? এসব কি কেসের জন্য খুব দরকার? ইরফাদ সিনহার আবারও সেই হিম শীতল গলা, যা সিনথিয়াকে বরফের মতো জমিয়ে দিচ্ছে। ইটস এ সিম্পল কোশ্চেন সিনথি, আনসার মি ইয়েস অর নো। সিনথিয়া কাপা কাপা স্বরে বলল, ইয়েস। ইরফাদের দাঁতে দাঁত পিষে বের হওয়া চাপা স্বর, গেট আউট ফ্রম হিয়ার, আউট। সিনথিয়া চেয়ারে শরীরের ভার ছেড়ে দিয়ে ভাবছে, ইরফাদ সিনহা তার উপরে রেগে গেল। এখন যদি উঠে না যেতে পারে, এসপি কি বেশি রেগে যাবে? কিন্তু এক ধমকে যে তার পায়ের শক্তি শেষ। অন্ধকারে ডুবে আছে গারদের চার দেওয়াল। পাহাড়ের ধসের মতো নেমে আসা ক্লান্তিতে ঘুমের অতলে ডুবে গেছে সিনথিয়া। বহুদিন তার চোখে ঘুম নেই, তবে আজ শরীর তাকে ছুটি দিয়েছে। চোখ দুটো বন্ধ হয়ে গেছে তার থেকে অনুমতি না নিয়েই। নিস্তব্ধ, নিঃশব্দ, নিঝুম রাত পৌঁছে গেছে শেষ ঠিকানায়। সিনথিয়া ঘুমে আচ্ছন্ন। গারদের লোহার দরজাটা হঠাৎই টুং করে ওঠে। ঘুমটা হালকা হয়ে আসে। ভেসে আসে বহু সাবধানে ফেলা পায়ের মৃদু আওয়াজ। গভীর ঘুম বন্য হরিণের ন্যায় ছুটে পালিয়ে যায়। তার অনুভূতি নাড়া দিয়ে বলে ওঠে, কেউ যেন তার দিকেই গুটিসুটি পায়ে এগিয়ে আসছে। তুষারপাতের ন্যায় হিম শীতল হয়ে আসে তার শ্বাস, ঘন হয়ে আসে বুকের মধ্যে। চোখ দুটো ভয়ের কোঠরে লুকাতে চায়, চোখ টেনে তাকানোর সাহস হয়ে ওঠে না। চোখ খুলে কাকে দেখবে সে? জীবনের টানা পড়েনে আর কত কি সে দেখবে? এই বদ্ধ চার দেওয়ালের ঘরে অচেনা মানুষের অস্তিত্ব টের পেয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ডাঙায় উঠে আসা মাছের মতো ভেতরে ছটফট করে। মুখ দিয়ে কিছু বলতে পারে না, শ্বাস চেপে রাখে শব্দ হাওয়ার বয়ে। ঠিক তখনই তার খুব কাছে ঘন হওয়া বরফের ন্যায় শীতল শ্বাস তার চোখে মুখের ওপরে ঠিকরে পড়ে। অন্ধকার ঠেলে ভয় ভীতি ছুঁড়ে ফেলে লাফিয়ে ওঠে সিনথিয়া। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, কে?